কাছে এটা মায়াময় স্বপ্ন, কারো কাছে আবার মারাত্মক এক দুঃস্বপ্নের নাম। তবে স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন যাই হোক না কেন, ইউরোপ বরাবরই অত্যন্ত আকর্ষণীয় এবং লোভনীয় একটা গন্তব্য, অন্তত আমাদের বাংলাদেশিদের কাছে। হবে নাই বা কেন? পড়াশোনা, কাজ কিংবা ভ্রমণ, যেই উদ্দেশ্যেই বলি না কেন, ইউরোপ বরাবরই হাইয়েস্ট র্যাঙ্ক যে কয়েকটা ডেস্টিনেশন আছে তাদের মধ্যেই থাকবে। উন্নত জীবনযাত্রার মান, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়েল পেইড জব অপরচুনিটিস এবং সর্বোপরি ভবিষ্যতে পার্মানেন্টলি সেটেল হওয়ার অপরচুনিটি, সবকিছুই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশ থেকে প্রোভাইড করা হয়। আর তাই তো স্বপ্নকে বাস্তব করতে আমাদের নিরন্তর পথ চলা। অনেকেই আছে কঠোর অধ্যবসায় এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা মেনে পৌঁছেও যান নিজ নিজ গন্তব্যে। তাদের কাছে এই ইউরোপ নামক অলীক স্বপ্নটি তখন বাস্তব রূপে ধরা দেয়। আবার এমন অনেকেই আছেন সঠিক দিক নির্দেশনার অভাবে বা ভুল নির্দেশনা ফলো করে কিংবা বাস্তবতা না জেনে না শুনে এজেন্সি নামক মায়াজালে আবদ্ধ হয়ে নিজের সর্বস্ব খুইয়ে ফেলেন। তাদের কাছে তখন ইউরোপ একটা দুঃস্বপ্ন হিসেবেই ধরা দেয়। তবে রঙিন ক্যানভাসে মোড়া এই ইউরোপ নামক সুন্দর স্বপ্নটা আসলেই কি সত্যি করা এতটা সহজ? উত্তরটা হচ্ছে না। এত সহজে ইউরোপে যাওয়ার জন্য অ্যাক্সেস পাওয়া পসিবল না। বিশেষ করে ইউরোপ তথা সেনজেনভুক্ত যে দেশগুলো আছে, এদের যে ভিসা প্রসিজার, আপনি যদি লিগ্যাল ওয়েতে এন্ট্রি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসা প্রসিজারটাও একটু জটিল। আর ভিসা অ্যাকসেপ্টেড হওয়ার রেটটাও ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি। অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশিরভাগ মানুষই রিজেকশন পেয়ে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভিসা হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে, তাই বলে যে স্বপ্ন নামক মরীচিকার পিছনে ছুটতে গিয়ে অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করবেন, এটা ভুলেও করতে যাবেন না। এটা করা মানে জীবন নিয়ে একটা ছেলে খেলা করা, যেটা আমি কখনোই কাউকে পরামর্শ দিব না। আপনারা যদি ইউরোপে এন্ট্রি নিতেই চান, লিগালি এন্ট্রি নেন। আজকের এই ভিডিওটা যারা যে কোনো মূল্যে ইউরোপে আসতে চান, স্বপ্নটাকে সত্যি করতে চান, তাদের উদ্দেশ্যে করছি। আজকে আমি ইউরোপের এমন 5টা দেশের কথা বলবো যে দেশের ভিসা অ্যাকসেপ্টেন্স রেট মোটামুটি 98% বা তার থেকেও বেশি, যদি সব রুলস ফলো করে সঠিকভাবে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন। তাহলে যদি কোনো কিছুতে আপনার কমতি থাকে তাহলে কিন্তু সেই দায়িত্বটা কেউ নিবে না। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন। আমি চেষ্টা করব কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের এই ইউরোপ স্বপ্নটাকে সত্যি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করার। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন যেসব ভিডিও আপলোড হবে সেগুলো পেতে আপনাদের জন্য সুবিধা হবে। তো তার আগে আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, ইউরোপের নামটা যখনই আসে তখনই আরেকটা নাম সহায়কভাবে চলে আসে পাশাপাশি, সেটা হচ্ছে সেনজেন। তো ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেনজেন এই দুইটার কিন্তু কিছুটা পার্থক্য আছে, খুব বেশিও নেই। ইউরোপিয়ান ইউনিয়নে মোট দেশ সংখ্যা হচ্ছে 27টি এবং সেনজেনের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 29টি। তো ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের মধ্যে 25টি দেশ এই সেনজেন দেশের মধ্যে ইনক্লুডেড। বাকি যে 4টা দেশ আছে তারা ইইউ এর সদস্য রাষ্ট্র নয়। দেশগুলো হচ্ছে নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিechtenstein। এই 29টা দেশ নিয়ে সেনজেন দেশ, এবং এই সেনজেন কান্ট্রিগুলোতে আপনি যে কোনো এক দেশের যদি রেসিডেন্স পারমিট ক্যারি করেন বা পাসপোর্ট ক্যারি করেন, বাকি 28টা দেশে ভ্রমণ বলেন বা যে কোনো কারণে এন্ট্রি নিতে আপনাকে আলাদাভাবে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে না এবং কোথাও কোনো চেকিংও হয় না।
এখন ওই যে বললাম যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে 27টা দেশ, তার মধ্যে 25টা দেশ এই সেনজেনের সদস্য। বাকি আছে 2টা দেশ, একটা হচ্ছে সাইপ্রাস এবং আরেকটা আয়ারল্যান্ড। সাইপ্রাস ভবিষ্যতে সেনজেনের সদস্য হয়ে যাবে, তবে আয়ারল্যান্ড তাদের নীতিগত কিছু বিরোধের কারণে তারা সেনজেনের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করেছে, মানে তারা সদস্য হতেই চায় না। তো সেনজেনে বর্তমানে 29টি দেশ বললাম। তো সর্বশেষ যে 2টা দেশ সেনজেনের সদস্য হয়েছে সেটা হচ্ছে বুলগেরিয়া এবং রোমানিয়া। এর আগে সদস্যপদ লাভ করেছিল ক্রোয়েশিয়া, যেটা আমি ইউরোপে আসার পরে এই 3টা দেশ আর কি সেনজেনের সদস্য পদ লাভ করেছে। তো যাই হোক, আজকে যে আমি 5টা দেশের সহজ ভিসা এন্ট্রি নিয়ে কথা বলবো, এই 5টা দেশ নট অনলি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বাট অলসো সেনজেনভুক্ত দেশ, এবং এই দেশগুলাতে ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও মোটামুটি 98% বা তারও বেশি। আর আরো কিছু ক্রাইটেরিয়া আমি ফলো করব, কারণ এই 5টা দেশ ছাড়াও আরো কয়েকটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত দেশ আছে যাদের ভিসা রেশিও হয়তোবা এদের থেকেও বেশি, তবে অ্যাডিশনাল কিছু প্রবলেম থাকার কারণে আমি সেই দেশগুলোকে এখানে ইনক্লুড করব না। কেন করব না, কি কি প্রবলেম, এগুলো আমি এই 5টা দেশের সামগ্রিক আলোচনা শেষ করার পরে ওই বিষয়ে আলোকপাত করব। তো আমি এই দেশগুলোর আলোচনা করার ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ডলি যাব, তার মানে হচ্ছে 5 নাম্বার থেকে 1 নাম্বারে ব্যাকওয়ার্ডলি মুভ করব। কান্ট্রি নাম্বার 5, স্লোভেনিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটা, এটার নেইবারিং কান্ট্রি হিসেবে আছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং ইতালি। এখানে পড়াশোনা থেকে শুরু করে লিভিং কস্ট সবকিছুই মোটামুটি রিজনেবল একটা প্রাইসের মধ্যে আছে। কেউ যদি এখানে পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান, তাদের ক্ষেত্রে টিউশন ফিসটা ভ্যারি করবে সাবজেক্ট টু সাবজেক্ট এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এবং সর্বনিম্ন টিউশন ফিসটা হচ্ছে 2000 ইউরো পার ইয়ার। তো এখানে পড়াশোনার জন্য আপনাকে খরচ করতে হতে পারে 2000 ইউরো থেকে 10,000 ইউরো পর্যন্ত, এটা টিউশন ফিস। এবং এখানে যে সরকার নির্ধারিত মিনিমাম স্যালারি যেটা আছে সেটা হচ্ছে 1254 ইউরোর মতো। আর পার আওয়ার পার্ট টাইম জব হিসেবে আপনি মোটামুটি 7.5 থেকে 8 ইউরো পর্যন্ত আওয়ারলি আপনাকে স্যালারি দেওয়া হবে পার্ট টাইম জবের ক্ষেত্রে। তো এখানকার লিভিং কস্টটাও রিজনেবল, যার কারণে এই স্যালারির রেঞ্জটা তুলনামূলকভাবে কম। আর যারা এখানে ওয়ার্ক ভিসার জন্য যেতে চান, তাদের ক্ষেত্রে কোন কোন জব এখানে হাই ডিমান্ডে আছে সেটাও আমি একটু বলে দিতে চাচ্ছি। এখানে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক রিলেটেড জব সিকারদের ভালো একটা ডিমান্ড আছে। এছাড়া আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার, ট্যুরিজম, ল্যাঙ্গুয়েজ টিচার, এই জবগুলা হাই ডিমান্ডে থাকে। কান্ট্রি নাম্বার 4, স্লোভাকিয়া। এটা সেন্ট্রাল ইউরোপের ল্যান্ড লকড একটা কান্ট্রি। একে সারাউন্ড করে আছে হচ্ছে পোল্যান্ড, ইউক্রেন, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক। এর রাজধানীর নাম হচ্ছে ব্রাটিস্লাভা। এই যে 5টা দেশের কথা বলছি, এই দেশগুলোর মধ্যে এই স্লোভাকিয়াতে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে টিউশন ফিসটা সব থেকে কম হবে। এখানকার সর্বনিম্ন যে টিউশন ফিসটা আমি দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে 580 ইউরো। তো এই টিউশন ফিস রেঞ্জটা 580 থেকে 12,000 ইউরো পর্যন্ত ভ্যারি করতে পারে সাবজেক্ট টু সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আর মিনিমাম স্যালারি যেটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে 750 ইউরো, এবং পার আওয়ার পার্ট টাইম জবের ক্ষেত্রে মোটামুটি 4.5 ইউরোর মতো পে করা হয়ে থাকে। এখানে যারা ওয়ার্ক পারমিটে আসতে চান তাদের জন্য কোন কোন কাজগুলো হাই ডিমান্ডে আছে, ল্যাঙ্গুয়েজ টিচার, অ্যাকাউন্টেন্ট, সেলস রিপ্রেজেন্টেটিভস, ওয়্যারহাউস ক্লিনার জব, এই জবগুলা কমনলি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হেল্প করে থাকে এবং হাই ডিমান্ডে থাকে। কান্ট্রি নাম্বার 3, লাটভিয়া। এটা বাল্টিক সি বা বাল্টিক কান্ট্রি বলা হয় লাটভিয়াকে। এর নেইবারিং কান্ট্রি হচ্ছে এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া, এই দুইটাও আমার এই লিস্টের মধ্যে ইনক্লুডেড। এর ক্যাপিটাল যেই
যেটা আছে বা রাজধানীর নাম হচ্ছে রিগা। খুবই সুন্দর একটা শহর, ছোট্ট সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি বললেও ভুল হবে না। তো এখানে কেউ পড়াশোনা করতে চাইলে টিউশন ফিজের রেঞ্জটা ৩,০০০ থেকে ৬,০০০ ইউরোর মতো হতে পারে। সরকার নির্ধারিত মিনিমাম স্যালারি হচ্ছে ৭০০ ইউরো এবং পার আওয়ার পার্ট টাইম স্যালারি হিসেবে দেওয়া হয় হচ্ছে মোটামুটি ২.৫ থেকে ৩ ইউরো পার আওয়ার। তো এই ৫টা দেশের মধ্যে সব থেকে স্যালারির ক্ষেত্রে এই দেশটা পিছনে। তবে যেহেতু লিভিং কস্টটাও তুলনামূলক কম, সেই কারণেই আর কি স্যালারির রেঞ্জটাও কম। আর জব সিকার যারা আছেন তাদের ক্ষেত্রে হাইলি ডিমান্ডেড যে জবগুলো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট রিলেটেড জব আছে এখানে, মেশিনারি অ্যান্ড রিলেটেড সেক্টরে জব পাওয়া যায়, ফুড প্রসেসিং অ্যান্ড উড ইন্ডাস্ট্রিজ, এই জবগুলো এখানে অ্যাভেলেবল সচরাচর দেখা যায়। কান্ট্রি নাম্বার 2, এস্তোনিয়া। এস্তোনিয়া নিয়ে আমি চ্যানেলে অলরেডি একটা ডিটেলসে ভিডিও আপলোড করেছি হায়ার স্টাডির ক্ষেত্রে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এস্তোনিয়ার ভিসা রেশিওর দিক থেকে এই কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে এগিয়ে আছে। এখানে শুধু স্টাডি ভিসায় না, ওয়ার্কিং ভিসার হিসেবেও অ্যাকসেপ্টেন্স রেশিওটা অনেক ভালো। নর্দার্ন ইউরোপের এই কান্ট্রিটা বাল্টিক সি এবং গালফ অফ ফিনল্যান্ডের মাঝে অবস্থিত। পূর্বে এই দেশটা সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল। অসম্ভব সুন্দর একটা কান্ট্রি, এটা মানে আইল্যান্ডের সম্বলিত একটা কান্ট্রি, কারণ হচ্ছে এখানে আইল্যান্ডের সংখ্যা মোর দ্যান 1500। এখানে যে সি বিচটা আছে এটা রকি সি বিচ হিসেবে পরিচিত। এখানে কেউ পড়াশোনা করতে চাইলে টিউশন ফিস তাকে দিতে হবে মোটামুটি ১৬০০ থেকে ৭,৫০০ ইউরো পর্যন্ত ভ্যারি করে। আর মিনিমাম স্যালারিটা ৮২০ ইউরো নির্ধারণ করা আছে। তবে অ্যাভারেজ যে স্যালারি রেঞ্জটা চোখে পড়ে সেটা মোটামুটি ১৬০০ থেকে ১৭০০ ইউরো পার মান্থ। আর পার্ট টাইম স্যালারির ক্ষেত্রে মোটামুটি ৫ ইউরোর কাছাকাছি পার আওয়ারে একজন আর্ন করতে পারে। আর এই ৫টা দেশের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এস্তোনিয়া কিন্তু ১ নম্বরে আছে অ্যাকসেপ্টেন্স রেটের দিক থেকে। এখানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে জবগুলো অ্যাভেলেবল সেটা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড জব, এগ্রিকালচার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই ৩টা সেক্টরে সব থেকে বেশি ওয়ার্কার নেওয়া হয়ে থাকে। লাস্টলি কান্ট্রি নাম্বার 1, এটা হচ্ছে লিথুয়ানিয়া। এটাও একটা বাল্টিক কান্ট্রি। এর নেইবারিং কান্ট্রি হচ্ছে লাটভিয়া, বেলারুশ, পোল্যান্ড, রাশিয়া এবং সুইডেন। এর ক্যাপিটালের নাম হচ্ছে ভিলনিয়াস। এই দেশটা মোটামুটি হাই ইনকাম কান্ট্রি হিসেবেও পরিচিত। এখানে কেউ পড়াশোনা করতে চাইলে টিউশন ফিসের রেঞ্জটা মোটামুটি ২,০০০ থেকে ৬,০০০ ইউরোর মধ্যে হবে। স্যালারি, মিনিমাম স্যালারি নির্ধারিত আছে, সেটা হচ্ছে ৯২৪ ইউরো অ্যাকর্ডিং টু 2024 মে মাস থেকে কার্যকর হচ্ছে। আর পার আওয়ার পার্ট টাইম জবের ক্ষেত্রে মোটামুটি ৫.৫ ইউরো বা তার থেকে বেশি স্যালারি প্রদান করা হয়। এখানে জব অ্যাভেলেবিলিটি যদি বলতে চাই সেক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং, নার্সিং, টেইলার্স, প্রোডাকশন, প্লাম্বার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, শপ ওয়ার্কার এবং প্যাকেজিং, এই জবগুলা কমন জব হিসেবে পরিচিত। তবে এই যে আমি ৫টা দেশের কথা বললাম, এখানে যারা জব সিকার আছেন, আমি কিছু জব স্পেসিফিক্যালি বলেছি আর কিছু স্কিপ করে গেছি। কারণটা হচ্ছে এখন যে কয়েকটা আমি জবের নাম বলবো, এই জবগুলা শুধুমাত্র এই 5টা দেশেই না, ইউরোপের যে প্রান্তে আপনি যান না কেন সেখানে মোটামুটি ভালো ডিমান্ডে থাকে। তো এই কাজগুলা হচ্ছে শেফ বা কুকিং রিলেটেড রেস্টুরেন্ট জব যেগুলো আমরা বলি। ড্রাইভার, আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি যে কোনো দেশে মুভ করে পেপার ওয়ার্ক কমপ্লিট করার ১ মাসের মধ্যেই আপনি যে কোনো জব পেয়ে যাবেন ড্রাইভিং রিলেটেড। থার্ড যে জবটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন জব। আর একটা পপুলার জব এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি। তো যাই হোক, এই যে দেশগুলার আমি নাম বললাম, প্রতিটা দেশ নিয়েই আমি আলাদা করে ভিডিও করব। এস্তোনিয়ার ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি শেনজেন সিরিজ নামে একটা সিরিজ শুরু করেছি। এটাতে আমি শেনজেনভুক্ত ২৯টা দেশেই হায়ার স্টাডি এবং ওয়ার্ক অপরচুনিটি নিয়ে আলাদাভাবে ভিডিও করব।
আজকের ভিডিওটা একটু মোটামুটি ওভারঅল ধারণা দেওয়ার জন্য করা। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই 5টা দেশের বাইরেও কয়েকটা দেশ আছে সেনজেন এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত, যাদের ভিসা রেশিও অনেক ক্ষেত্রে এদের থেকেও বেশি। এমন দেশের লিস্টে আছে, আমি মাস্টার্স কমপ্লিট করেছি হাঙ্গেরিতে। হাঙ্গেরির ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো। তাছাড়া হাঙ্গেরির এমবাসি বর্তমানে বাংলাদেশ থেকেই ভিসা প্রসেসিং এর কাজ করছে। তো সেই হিসেবে ভিসা অ্যাপ্লিকেশনের দিক থেকে বা প্রসিজারের দিক থেকে হাঙ্গেরি কিন্তু এদের থেকে এগিয়ে, কারণ এই 5টা দেশের কোনোটারই এমবাসি কিন্তু আমাদের বাংলাদেশে নেই। এমবাসিটা ইন্ডিয়াতে এবং নিউ দিল্লিতে। ইউরোপের বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে এমবাসিটা নিউ দিল্লিতে। তো হাঙ্গেরির ভিসা রেশিও অনেক ভালো, বিশেষ করে তারা প্রচুর ওয়ার্কার নিচ্ছে বর্তমানে, যার কারণে ওয়ার্কিং ভিসাও বেশ ভালো রেশিও পাচ্ছে, অ্যাকসেপ্টেন্স রেশিও। এর বাইরে চেক রিপাবলিকের ভিসা রেশিওটা অনেক ভালো। আমি বর্তমানে চেক রিপাবলিকে আছি, সো এই ব্যাপারটা আমি জানি। ক্রোয়েশিয়াতে বেশ ভালো ভিসা দেয়া হচ্ছে বর্তমানে। তো আমি এই 3টা দেশের নামই বললাম, আরো হয়তো 2-1টা দেশ থাকতে পারে যাদের ভিসা রেশিও অনেক ভালো। এই 3টা দেশকে আমি কেন ইনক্লুড করি নাই এই লিস্টে, তো তার পেছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ভিসা প্রসেসিং এ একটু টাইম বেশি নেয়, যদিও হাঙ্গেরিটা একটু এক্সেপশন। হাঙ্গেরির ভিসাটা একটু তাড়াতাড়ি হচ্ছে, মোটামুটি এদের মতোই। ক্রোয়েশিয়া এবং চেক রিপাবলিকের ভিসা ইস্যু হতে একটু সময় নিচ্ছে। তবে হাঙ্গেরির ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওরা নতুন যে রেসিডেন্স পারমিট বা ভিসা নীতি নতুন যেটা করেছে সেটাতে একটু প্রবলেম আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা আসবেন তাদের ক্ষেত্রে মেজর একটা ড্রব্যাক দিয়েছে যে জব সিকিং ভিসার ক্ষেত্রে ওরা একটু রেস্ট্রিক্টেড করে ফেলেছে। জব সিকিং ভিসা বা ভিসা টেম্পোরারি যে এক্সটেন্ড করবেন আপনি গ্রাজুয়েশনের পরে, সেটা আর দেওয়া হচ্ছে না। আর সেকেন্ড যে কজটা 3টা দেশেই আছে, সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে স্পাউস নিয়ে আসার কোনো পারমিশন দেওয়া হবে না। যদি আপনি ফুল টাইম ওয়ার্কার হিসেবে আসেন সেই ক্ষেত্রে স্পাউস আনতে পারবেন, তবে ব্যাপারটা একটু জটিল আছে এই 5টা দেশের তুলনায়, যার কারণে আমি এই দেশগুলোকে এখানে ইনক্লুডেড করিনি। তো যাই হোক, এই যে 5টা দেশের কথা বললাম, এরা কেন সহজে ভিসা দিচ্ছে, কারণটা হচ্ছে এই দেশগুলো একটু লেস নন, অ্যাপ্লিকেশন কম পড়ে, এদের হচ্ছে ওয়ার্কার প্রচুর নেয় যেহেতু ওয়ার্ক ফ্যাসিলিটিস অনেক আছে। অ্যান্ড লাস্টলি, এখানে ওয়েল নন ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় ফ্যাসিলিটিস একটু কম পাবেন, বিশেষ করে যেই আমি অ্যাভারেজ স্যালারি রেঞ্জ যেগুলো বললাম, তো ইনকামটা একটু কম হবে এখানে। তো এসব কারণে এরা আর কি প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, বোথ ফর স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্ক ভিসা। যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দেশের স্টাডি অপরচুনিটি বা ওয়ার্ক অপরচুনিটি নিয়ে কথা বলতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।